খলিল সাহেবকে যখন আর পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, এটা সুবিধাভোগী কারা বলুন তো আপনি? আমরা বলেছিলাম ওই সময় যে আমরা কিছু উপদেষ্টা তারা ইলেকশনটাকে ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছেন, তারা কোনো একটা দলের পারপাস সার্ভ করতে, আমরা নাম বলিনি আমরা, এটা তো খলিল সাহেব একজন ছিলেন, একজন ব্যক্তি জেনেছিলেন, তার বিদায়টা ভালো হয় না। আমরা নতুন বাংলাদেশে এরকম মববাজি আমরা দেখতে চাই না। এই ইলেকশনে 150 জন ঋণ খেলাপি ইলেক্টেড হয়েছেন এবং 500 থেকে 1000 কোটি টাকা মতো ঋণ খেলাপিরা মন্ত্রীও কিন্তু হয়েছেন। নাহিদ ইসলাম প্রায়শই বলেন জুলাইয়ের সুফল কতিপয় রাজনৈতিক দল তারা ভোগ করেছে। দর্শকের প্রশ্ন ছিল এনসিপিও রাজনৈতিক দল, নাহিদ ইসলাম তারা কি এই সুফল ভোগ করেছে কিনা, এবং নাহিদ ইসলাম যে সকল রাজনৈতিক দলের কথা বলেন জামায়াত ইসলামও কি তার মধ্যে থাকে কিনা? উনি হয়তো বক্তব্যটা একটু বুঝতে ভুল করেছেন। মূলত বোঝানো হয়েছে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা ইলেকশন হয়েছিল, একটা দল ক্ষমতায় এসেছে, এটাই বুঝিয়েছেন যে আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দলগুলো কিন্তু অভ্যুত্থানের সুবিধা সেখানে ভোগ করে, অন্তর্বর্তীকালীন সময়ও নাহিদ ইসলাম বা এনসিপির অনেক নেতারা বলতেন যে জুলাইয়ের ফসল একটা নির্দিষ্ট মহল, একটা রাজনৈতিক দল তারা নিতে যাচ্ছে, তারা ঘরে তুলতে চাচ্ছে। যদি আমি এটা বলি, এখন দেখুন আমরা দেখলাম যে ডক্টর খলিলুর রহমান সাহেব, বের প্রসঙ্গটা আনতে চাইনি, ওনাকে নিয়োগ দেওয়া নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন। সালাউদ্দিন সাহেব বিদেশি নাগরিককে নিয়োগ দিয়েছেন, রিজভী সাহেব বলেছেন, এগুলো কিন্তু এখন অলরেডি ভিডিও ভাইরাল হচ্ছে। খলিল সাহেবকে যখন আর পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, এটা সুবিধাভোগী কারা বলুন তো আপনি? আমরা বলেছিলাম ওই সময় যে আমরা কিছু উপদেষ্টা তারা ইলেকশনটাকে ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছেন, তারা কোনো একটা দলের পারপাস সার্ভ করতে, আমরা নাম বলিনি আমরা, এটা তো খলিল সাহেব একজন ছিলেন, যিনি উপদেষ্টা ছিলেন। আমি এটি প্রমাণিত হয়েছে ওনাকে আপনাদের কাছে যদি সেই তথ্য প্রমাণ ছিলই ডক্টর খলিলুর রহমানের বিরুদ্ধে, কেন বলেননি? আমরা বলিনি, যেহেতু আমরা চাইনি এটা বলতে, কিন্তু আমরা জানতাম। মানে কেন, মানে যখন প্রমাণ হয়েছে না, যে জিনিসটা আমরা বলতাম এটা এখন স্পষ্ট দিবার লোকের মতো, যে মানুষগুলো নিয়ে আমরা সন্দেহ করি যে ইলেকশনটাকে তারা ম্যানিপুলেট করবে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন। খলিল সাহেবের মতো ব্যক্তিকে এত মানে আপত্তি, যেখানে বিএনপি ছিল ওপেন আপত্তি ছিল, তিনি বিদেশি নাগরিক, সেই ব্যক্তি যখন সরাসরি পররাষ্ট্রমন্ত্রী হয়ে যান, তখন কিন্তু এটি আমাদের যে ধারণাটা, এটা যে আমাদের ছিল, এটি বিভিন্ন পদে ছিলেন 18 মাস, আপনারাই বা তাহলে কেন? এটা আমাদের রাজনৈতিক কৌশল ছিল। আমরা কেন বলবো, আমরা চাইনি লোকগুলো কাজ করুক, ভিতরে উদ্যোগে কাজ করুক, সেটা আমরা চাইনি। কিন্তু আমাদের যে ধারণাটা প্রমাণ কখন হলো, তোমাদের পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, তো আমরা মনে করি এটি কখনো ভালো না। আপনি একটা দলকে বলবেন যে অমুক দল অর্পিত দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছিলেন বিধায় বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে, এটি কখনো ভালো সিদ্ধান্ত হয় না। আপনি ধন্যবাদ। আমি একটু আসি যেটা আপনি বলেছেন আপনাকে। দেখুন আমাদের গভর্নর নিয়ে 3টে দিকে এখানে কাজটা হয়েছে। একজন ব্যক্তি জেনেছিলেন, তার বিদায়টা ভালো হয় না। আমরা নতুন বাংলাদেশে এরকম মববাজি আমরা দেখতে চাই না। সালাউদ্দিন সাহেব বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক থেকে এইভাবে এর চাইতে বাজেভাবে বিদায় কিভাবে হয়েছে শোনেন। 5 আগস্টের পরে একজন ডেপুটি গভর্নর সহ 5 জন শীর্ষ কর্মকর্তাকে এর চাইতে আরো বাজেভাবে বিদায় করা হয়েছে। এটা ছিল ভিন্ন, এখন তো নতুন বাংলাদেশ আমাদের। আমরা বলেছি যে নতুন নাকি মব হবে না। দেখলাম আমরা খুব দেখলাম মিডিয়াগুলো এটাকে বলছে এখন বিক্ষোভ, মানে একই মিডিয়া আগে বলতো মব, মানে তখনও আমরা বলেছিলাম যে সাধারণ, দেখুন আমরা যেভাবে বলি যে সাধারণ ছাত্র জনতা, আমরা একইভাবে বলি যে সাধারণ ব্যাংকাররা ওখানে বিক্ষোভ করে হয়েছে, নামিয়ে দিয়েছে। এটি সমীচীন হয় নাই, ওনার উপদেষ্টাকে লাঞ্ছিত করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই ইলেকশনে 150 জন ঋণ খেলাপি ইলেক্টেড হয়েছেন এবং 500 থেকে 1000 কোটি টাকা মতো ঋণ খেলাপিরা মন্ত্রীও কিন্তু হয়েছেন। তারা এখন দাঁত কিলিয়ে হাসবেন, আমাকে তো আর ধরতে পারবেন না, কারণ যেই বাংলাদেশ ব্যাংক ধরবেন টেনে, তুমি তোমার ঋণ শোধ করে দাও। 89 কোটি টাকা যখন ঋণ খেলাপি ব্যক্তি নিজে পূর্ণ তফসিল করে তিনি এখন গভর্নর হলেন, তার নৈতিক অবস্থানটা থাকবে না কোনো ঋণ খেলাপিকে ডেকে ঋণ পরিশোধ করার জন্য। এটি ক্ষতি হয়েছে। দেখুন আমরা বিগত দেখলাম হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, বেসিক ব্যাংক হয়েছে, আমরা মনে করি সদ্য বিদায়ী যিনি গভর্নর ছিলেন তার বিরুদ্ধে অন্যতম একটা অভিযোগ ছিল যে ইসলামী ব্যাংক থেকে যখন একের পর এক গণহারে ছাঁটাই করা হলো, ব্যাংকের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল বিভিন্নভাবে, মানে বাংলাদেশ ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংকের একেবারে মাদার অর্গানাইজেশন বলা যায়। সেখানে গভর্নর তার দিক থেকে কোনো ধরনের পদক্ষেপ নেননি, সেটা ইসলামী ব্যাংক বলে কি নেননি, বা তার এই পদক্ষেপটা নির্বিকার ছিল। অনেকগুলো ব্যাংকের ক্ষেত্রে হয়েছে। আমরা দেখেছি বিগত সময় একটা কোম্পানি ছিল মাফিয়া, যারা ব্যাংক দখল। আবার অনেকে বলে থাকেন যে আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান এই ব্যাংকের গভর্নর নিয়োগের পিছনে ওই মাফিয়াদের হাত আছে। কিন্তু
যারা আবার নতুন করে হাসান বাংলাদেশের মনসুর সাহেবকে নিয়োগে আমরা কোনো এর মাফিয়ার হাত ছিল? ধারণা হতে পারে আমাদের, কারণ যারা ব্যাংকের টাকা লুট করে অভ্যস্ত তারা আবার হয়তো একটা ব্যক্তিকে দিয়ে নিয়ে এসে ওই সুদ তারা গ্রহণ করতে পারে। কেন এত নতুনদের যেখানে এত বক্তব্য ঋণ খেলাপি নিয়ে হচ্ছে, ঋণ খেলাপি ব্যক্তিকে যিনি পুনঃতফসিল করেছে মাত্র 2 মাস হলো না, তাকে গভর্নর বানানোটা অন্তর্বর্তীকালীন এটা নতুন সরকারের বাংলাদেশে সময়ও তো জনগণের মন্দ ঋণের ভালোভাবে হার নেয় নাই, বেড়েছে। ভালোভাবে নেয় নাই। আমরা মনে করি ঋণ খেলাপি নিয়ে যে মানুষের যে একটা প্রতিবাদটা, সেই প্রতিবাদটাকে গভর্নমেন্ট ইগনোর করেছে। এই ইগনোর করাটা কখনো অর্থনীতির ক্ষেত্রে আমাদের সমীচীন হয় নাই এবং অর্থনৈতিক বিপর্যয়ের একটা কারণ হতে পারে। আপনারা কি একটা প্রধান অনাস্থার উপদেষ্টাকে তখন সংকট বলেছিলেন তৈরি হতে যে পারে? গভর্নর এইগুলো এভাবে ইগনোর না, করছেন না, বা এটা আমি সেটা বলছি না। সামগ্রিকভাবে? দেখুন, সেটি ব্যাংকে পলিসি ছিল। দেখুন, আপনি এসালামের সময় তো দেখুন বহু ব্যাংকে নিয়োগ হয়েছে। বাংলাদেশের বলুন তো ব্যাংক ডাকাত কারা বলুন তো? মানে প্রত্যেকটা ব্যাংক এক কোম্পানির হাতে, এবং সেখানেও আলোচনা আছে তৎকালীন সরকারের মানে বিভিন্ন পৃষ্ঠপোষক তারা এই কাজগুলো সেখানে করতেন। এবং দেখুন বাংলাদেশে যত টাকা এখন মানে আমরা লুট হয়েছে তারা তো ওই ব্যাংক তারা সেখানে করেছেন। আমাদের কাছে মনে হচ্ছে ওই যে একটা বৃহৎ অঞ্চলের যারা ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করতে চান, যারা অর্থনীতিকে টুটি চেপে ধরতে চান, তারা হয়তো কোনো না কোনোভাবে তাদের কাজগুলোকে এখন যে আবার সকল বৈধ করার নিয়োগগুলো জন্য হচ্ছে ঋণ সেগুলো খেলাপি, আমরা কিসের মনে উপর করি ভিত্তি এটি করে? কখনো আমাদের জন্য সমীচীন হয় নাই। এবং নতুন বাংলাদেশে কোনো ঋণ খেলাপিকে দিয়ে, এবং তিনি ব্যবসায়ী দেখুন, এবং দেখলাম তার পোর্টফোলিও দেখলাম, এটাও কিন্তু আমাদের কাছে খুব বেশি যুক্তি। আমরা আপনি দলীয়করণ করেন, ঠিক আছে, নতুন গভর্নরকে আপনি দলীয়করণ কাজ করেন। করার জন্য কিছু সময় অপেক্ষা আমরা কেন দিব, করার কিন্তু আগেই আপনি এগুলো কেন এত দলীয়করণ harsh করেন, শব্দ? দলীয়করণ করেন কিন্তু অযোগ্যকরণ করবেন না। অযোগ্যকরণ করলে দেশে মেধাবীরা থাকবে না। মেধাবীরা যখন দেখবে যে মানে আমার সুযোগ আছে, দলীয়করণের মাধ্যমেও যে করুন, মেধাবীদেরকে সামনে আনা যায়, মানুন, আমার কিন্তু মনে হয় জামায়াত আপনি ইসলামী এই সেটা কাজটা প্রমাণ করেছে করুন। অতীতে। আমরা মনে করি এটি আমাদের সবারই খেয়াল করতে হবে। আমরা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তে আমরা সবাই সে কাজটা করব।